বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একগুচ্ছ গল্পের আসর আমার এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই অভিনন্দন। নানা স্বাদের গল্প দিয়ে সাজাই আমাদের এই চ্যানেল, তাই গল্পের শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। গল্প পাঠ ও উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো। লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ নিয়ে এসেছি প্রেমেন্দ্র মিত্রের গল্প কালাপানির অতলে। তোমাদের যদি বলি, ৮ বছরের গোড়ার দিকে আলিপুরের হাওয়া অফিসের ভূমিকম্পমান যন্ত্রে ১০০ মাইল দূরের পৃথিবীর মাটির ওপরের নয়, বঙ্গোপসাগরের জলের নিচে এমন একটা দারুণ ভূমিকম্প ধরা পড়ে যাতে সমুদ্র তোলপাড় হয়ে গিয়েছিল। এবং তারই সাথে যদি বলি, চাঁদগাঁয়ের কক্সবাজারে শুটকি মাছের বাজার বছরের মাঝামাঝি অত্যন্ত চড়ে যায়। আর এই দুই অসংলগ্ন কথার সঙ্গে যদি জুড়ে দিই যে জলঝড় নেই পৌষ মাসের শেষাশেষি একদিন কক্সবাজারের জেলে নৌকোর এক বিরাট বহর আশ্চর্যভাবে সমুদ্রের মাঝে নিরুদ্দেশ হয়ে যায়, তাদের কারো কোনো পাত্তা পাওয়া যায় না, তাহলে তোমরা এই তিনটি ছাড়া ছাড়া ব্যাপারের মধ্যে কোনো সম্বন্ধ না পেয়ে নিশ্চয়ই আমায় পাগল ভাববে। কিন্তু এই তিন পৃথক ব্যাপারের ভিতর কি ভয়ঙ্কর সম্বন্ধ যে আছে, তাই তোমাদের আজ বলতে বসেছি। সেবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে রামনাথবাবুর সঙ্গে সৌভাগ্যক্রমে আমার আলাপ হয়। রামনাথবাবু বাঙালি হয়েও নেপলসের বিখ্যাত অ্যাকোয়ারিয়ামের ৩ বছর প্রধান কার্যাধ্যক্ষ ছিলেন। নেপলসের অ্যাকোয়ারিয়ামের মতো আশ্চর্য জিনিস পৃথিবীতে আর নেই। চিড়িয়াখানায় যেমন পৃথিবীর জীবজন্তু ধরা থাকে, এই অ্যাকোয়ারিয়ামে তেমনি সমুদ্রের যত অদ্ভুত জীবন্ত প্রাণী সাধারণে দেখবার জন্যে ধরে রাখা আছে। এই জলচর নিবাসের অধ্যক্ষের পদ যে সে লোক পায় না। বাজপেয়ী মশাইয়ের মতো সামুদ্রিক প্রাণীতত্ত্বে বিশেষজ্ঞ পণ্ডিত ইউরোপেও খুব কম আছে বলেই তাকে এ পদ দেওয়া হয়। আপাতত তিনি সে কাজ ছেড়ে দিয়ে বিলাতের এক বৈজ্ঞানিক সভার অনুরোধে বঙ্গোপসাগরের সামুদ্রিক প্রাণী সম্বন্ধে গবেষণা করবার ভার নিয়ে চট্টগ্রামে আস্তানা পেতেছিলেন। সেখানেই তার সঙ্গে আলাপ। অত্যন্ত অমায়িক লোক। আমি তার কাছে অত্যন্ত নগণ্য ব্যক্তি হলেও বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমাদের দেশের সামুদ্রিক জীবজন্তু সম্বন্ধে কিছু গবেষণা করবার চেষ্টা করেছি শুনে তিনি অত্যন্ত আদর করে ডেকে আমার সঙ্গে এসব বিষয়ে নিজে থেকে আলাপ করতেন। তার সব কথা বুঝতাম এমন গর্ব করে বলতে পারি না, কিন্তু তার কাছে যে অনেক কিছু শিখেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কক্সবাজারের জেলে নৌকোর বহর যখন আশ্চর্যভাবে নিরুদ্দেশ হয়ে যায়, তার কিছুদিন আগের কথা বলছি। সকালবেলা তার বাইরের ঘরে বসে আছি। তিনি শীঘ্রই সমুদ্রে তার গবেষণার জন্যে সামুদ্রিক প্রাণী শিকারে যাবেন ঠিক হয়েছে। তার জন্যে ইতিমধ্যে একটি মাঝারি আকারের মোটর লঞ্চ জোগাড় করা হয়েছিল। আপাতত তাতে জাল ফেলার সরঞ্জাম খাটিয়ে কয়েকজন ভালো জেলে সঙ্গে নেবার ব্যবস্থা হচ্ছিল। জেলেদের একজন সর্দারকে ডাকিয়ে তিনি তার সঙ্গে কথা কইছিলেন। আমি তার শেষ লেখা একখানি বইয়ের পাতা উল্টাচ্ছিলুম। হঠাৎ তিনি আমায় ডেকে বললেন, শুনেছ সুধীর, সমুদ্রে যাদের 14 পুরুষ একরকম ঘরবাড়ি করে বাস করছে, তাদের সমুদ্র সম্বন্ধে কীরকম কুসংস্কার এখনও আছে শুনলে? আমি তাদের কথাবার্তা এতক্ষণ অনুসরণ করিনি। জিজ্ঞেস করলাম, কি বলছে? বলছে সমুদ্রে মাছটা আজকাল ভয়ানক দুষ্প্রাপ্য হয়েছে। জেলেদের অবস্থা অত্যন্ত খারাপ। তা সত্ত্বেও ওরা আজকাল কাজে বেরোতে চায় না। ওদের বিশ্বাস সমুদ্রের দানও জেগেছে। জিজ্ঞেস করলাম, সে আবার কি? এবার জেলে সর্দার নিজেই উত্তর দিলে এবং সে যা বললে তার মর্ম বুঝে অবাক হয়ে গেলুম।
জেলেরা নাকি মিছিমিছি ভয় পায়নি। যেখানে মাছের ভারে সেদিন পর্যন্ত জাল ছিঁড়ে পড়ত, সেখানে একটি মাছও যে পড়ে না, এটাই ভয়ের ব্যাপার। কিন্তু এছাড়া তাদের অনেকে সচক্ষে এমন জিনিস দেখেছে যা বললে লোকে বিশ্বাস করবে না। সর্দারকে আবার প্রশ্ন করায় সে যা বললে তা সত্যিই অদ্ভুত। মাছ ধরে ফিরতে অনেক সময় তাদের রাত হয়ে যায়। আজকাল মাছ পাওয়া যায় না বলে অনেক সময় তারা রাত পর্যন্ত না ঘুরে ফিরতেই পারে না। কয়েকদিন ধরে রাতে ফেরবার সময় তাদের অনেকে দেখেছে দূরে সমুদ্রের জল থেকে আশ্চর্য রকমের রোশনাই উঠছে। সে আলো নাকি এমন তীব্র যে মনে হয় সমুদ্রকে বিজুলি বাতির সার জ্বেলে রেখেছে। হেসে বাজপেয়ী মশাইকে ইংরাজিতে বললাম, এসব সর্দারের মাইনে বাড়াবার ফিকির হয়তো। বাজপেয়ী মশাই বললেন, না, এর ভিতর কিছু সত্য আছে বলে সন্দেহ হচ্ছে। কক্সবাজারের সমুদ্রে মাছ দুষ্প্রাপ্য হওয়াটা তো আর ওর বানানো নয়, এটাই তো আশ্চর্য। সেদিন সর্দারের সঙ্গে শেষ পর্যন্ত কয়েকজন জেলে জোগাড় করে দেবার চুক্তি বিনা গোলমালে হয়ে গেল। সমুদ্রের অদ্ভুত আলোর কথাও সেই সঙ্গে আমরা ভুলে গেলাম। কিন্তু কয়েকদিন বাদে যখন জেলে নৌকোর বহর হারিয়ে গেছে সংবাদ এলো, এবং জল ঝড় না থাকা সত্ত্বেও দুদিন ধরে তাদের কোনো পাত্তা পাওয়া গেল না, তখন বাজপেয়ী মশাই অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। সকালে আমি যেতেই বললেন, কালকের খবর শুনেছ তো? বললাম, জেলে নৌকোর কথা তো শুনেছি। তিনি তাড়াতাড়ি বললেন, না হে না, শুধু ওই নয়, যে কজন লোক কাল ওদের খোঁজ করতে দুখানা নৌকো নিয়ে বেরোয় তাদেরও পাত্তা নেই। আশ্চর্য হয়ে বললাম, না, এ কথা তো শুনিনি, কি ব্যাপার? তিনি বললেন, আমিও তো তাই ভাবছি। তারপর একটু চুপ করে থেকে বললেন, দেখো, আমার আগেকার প্ল্যান আমি বদলালাম। আমি আজই লঞ্চ নিয়ে বেরোবো। এই ব্যাপারের তদন্ত একটু তাড়াতাড়ি করা দরকার। তুমি আসতে পারবে তো? না আসবার কোনো কারণ ছিল না, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। দুপুরবেলা কক্সবাজারের জেটি থেকে আমাদের লঞ্চ ছাড়ল। লঞ্চে সারেং, খালাসি ও কয়েকজন জেলে ছাড়া আরোহী মাত্র আমরা দুজন। লঞ্চটি যেমন মজবুত তেমনি বেগবান। দেখতে দেখতে কক্সবাজার ছাড়িয়ে আমরা অকুল সমুদ্রে এসে পড়লাম। কক্সবাজারের পূর্বে মহিষকালী দ্বীপ, তারই কাছে কাছে সাধারণত এইসব জেলেরা নৌকো নিয়ে মাছ ধরতে যায়। সেই দিকেই আমাদের লঞ্চ চলছিল। কিন্তু কয়েক ঘন্টা বাদে সেখানে পৌঁছে আমরা হারানো জেলেদের কোনো চিহ্নই দেখতে পেলাম না। এবার কি ভেবে জানি না বাজপেয়ী মশাই লঞ্চের মুখ আরও দক্ষিণে ফিরিয়ে চালাতে বললেন। জিজ্ঞাসা করতে জানালেন, কয়েকদিন এদিকে মাছ না পেয়ে নতুন জলের সন্ধানে জেলেদের দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া কিছু আশ্চর্য নয়। তার অনুমান যে সত্য, কিছুক্ষণ বাদেই তার ভয়ঙ্কর প্রমাণ আমরা পেলাম। ঘণ্টাখানেক ধরে আমরা এগিয়েছি। হঠাৎ একজন জেলে চিৎকার করে বললে, ওই দেখুন বাবু! ততক্ষণে আমাদের সকলের দৃষ্টি সেদিকে গেছে। দেখলাম উল্টো হয়ে জেলেদের একটা নৌকো ভাসছে। আমাদের লঞ্চ তার কাছে গিয়ে থামল। খালাসি জেলেরা সবাই রেলিংয়ের ধারে এসে ভিড় করে দেখতে এলো। কিন্তু এই অদ্ভুত ব্যাপারের কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। জেলেদের নৌকোগুলি দস্তুর মতো মজবুত এবং ঝড়ের ভেতরেও সহজে তা ডোবে না। তাছাড়া ছেলেবেলা থেকে সমুদ্রে থাকার দরুন নৌকো চালানোতে তাদের জুড়ি পাওয়া ভার। সুতরাং তাদের নৌকো অকারণে এমন উল্টে যাওয়া আশ্চর্য নয় কি? নৌকোর আশপাশে আমরা কিছুই দেখতে পেলাম না। খানিক বাদে
আবার লঞ্চ ছাড়া হলো। এবার আমরা যত এগিয়ে যেতে লাগলাম ততই এক এক করে হারানো বহরের নৌকো একটি একটি করে দেখা দিতে লাগলো। তাদের সবগুলোই যেন অজানা কারণে একইভাবে উল্টে গেছে এবং কোথাও জেলেদের একটু চিহ্ন নেই। সত্যি এবার আমার ভয় করছিল। আগের দিন হারানো জেলেদের খোঁজ করতে যারা এসেছিল তাদেরও কি পরিণাম হয়েছে স্মরণ করে বুকের ভেতরটা কেমন শিউরে উঠছিল। খালাসি ও জেলেদের সবাই মুখেই দেখলাম ভয়ের ছায়া। শুধু বাজপেয়ী মশাই সমস্ত ভয়ের উপর থেকে অত্যন্ত তন্ময়ভাবে কি চিন্তা করতে করতে ডেকের উপর পায়চারি করে বেড়াচ্ছিলেন। ভাবছিলাম বাজপেয়ী মশাইকে লঞ্চ ফেরাবার আদেশ দিতে অনুরোধ করব কিনা। এমন সময় সমুদ্রের দিকে চেয়ে রমানাথবাবু অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, সুধীর, শিগগির আমার দূরবীনটা দাও তো। দূরবীনটা তার হাতে দিলাম। সঙ্গে সঙ্গে তিনি যা দেখেছেন তাও চোখে পড়ল। আশ্চর্য ব্যাপার, কিছু দূরে সমুদ্রের কালো জলে মনে হলো কে যেন মোটা একটা সবুজ পেন্সিল দিয়ে প্রকাণ্ড একটা লাইন টেনে দিয়েছে। দুঃখের বিষয়, রমানাথবাবু দূরবীন হাতে করতে না করতেই লাইন মিলিয়ে গেল। তিনি হতাশ হয়ে দূরবীন নামিয়ে বললেন, দেখেছ তো? বললাম, হ্যাঁ, ওই দেখুন ডান দিকে আবার সেই রকম দেখা যাচ্ছে। এবার আমাদের লঞ্চের ডান দিকে অতি অল্প দূরেই লাইনের মতো নয়, খানিকটা ধ্যাবড়া মতন ওই সবুজ রং দেখা গেল। ঠিক যেন খুব খানিকটা সবুজ কালিকে সমুদ্রে ফেলে দিয়েছে। দেখতে দেখতে আমাদের চারিধারে এবার এই রকম সবুজ রং দেখা দিতে লাগলো। রমানাথবাবু লঞ্চ থামাতে বললেন। দূরবীন চোখে নিয়ে সেই সবুজ ছোপ দেখতে দেখতে তার মুখ কেন জানি না অত্যন্ত গম্ভীর হয়ে গেল। কিন্তু তার তন্ময়তা দেখে কিছু জিজ্ঞেস করতে সাহস করলাম না। লঞ্চ কয়েক মিনিট মাত্র থেমেছে, এমন সময় সেটা অত্যন্ত দুলে উঠল এবং বেশ টের পেলাম হঠাৎ লঞ্চ একদিকে হেলছে। সেই মুহূর্তেই সেই ভয়ঙ্কর জীবটিকে দেখলাম। লঞ্চ হেলে পড়ায় সামনের দিকে ঝুঁকে সমুদ্রের পানে চেয়েছিলাম। মনে হলো ঠিক আমাদের ডেকের কাছে সমুদ্রের জলের কিছু নিচেই অমনি খানিকটা সবুজ রং আরো স্পষ্ট হয়ে এলো এবং তারপর যা দেখলাম তাতে নিজের চোখকেই প্রথমত বিশ্বাস করা শক্ত হয়ে পড়ল। দেখলাম ছোটখাটো শুশুকের মতো একটি সবুজ জীব, কিন্তু তা শুশুক তো নয়ই। সমুদ্রের যত প্রাণী মানুষের চোখে এ পর্যন্ত পড়েছে তার কোনোটির সঙ্গে তার মিল নেই। পেছনের দিকে খানিকটা শুশুকের মতো হলেও সামনে তার অনেকটা অক্টোপাসের মতো গুটি চারেক নুলো বেরিয়েছে। সবচেয়ে ভীষণ সে জীবটির দাঁতালো প্রকাণ্ড মুখ আর সাপের মতো নিষ্ঠুর চোখ। দেখতে দেখতে সেটা ডুবে গেল, কিন্তু তারপরেই দেখলাম আমাদের লঞ্চের চারিধারে ক্ষুধিত নেকড়ের পালের মতো অসংখ্য এ জাতীয় জীব ঘিরে এসেছে। আমাদের চারিধারে জল সবুজ হয়ে গেছে তাদের ভিড়ে। লঞ্চের সবাই এখন বিস্ময় বিমূঢ়ভাবে সেই দিকে চেয়েছিল। সারেং একটা বালতিতে খানিকটা নোংরা ইঞ্জিনের তেল বাইরে ফেলতে এসে বললে, লঞ্চ ভয়ানক হেলছে, কেন বুঝতে পারছি না বাবু। লঞ্চ যে হেলছে এটা আমরা সবাই বুঝতে পারছিলুম, কিন্তু তাতে বিশেষ ভয়ের কিছু আছে এতক্ষণ আমাদের মনে হয়নি। সারেঙ্গের কথায় আমরা চমকে উঠলাম। লঞ্চ হেলে যাওয়ার সঙ্গে এই জীবগুলির কোনো সম্বন্ধ নেই তো? আর সকলের কথা জানি না, আমার মনে ওই রকমই একটা সন্দেহ হচ্ছিল। রমানাথবাবুর ধ্যান তখনও ভাঙেনি। ডেকের নিচে যেখানে সারেঙ্গে ফেলা ময়লা তেলটা ভাসছিল সেই দিকে চেয়ে তিনি তখনও এক মনে কি ভাবছিলেন। লঞ্চ তখন এতটা হেলে পড়েছে যে আমরা ভয়ে ভয়ে অপর দিকে গিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছি। জেলেদের মুখ দেখলাম শুকিয়ে গিয়েছে একেবারে। সর্দার আমার পাশেই দাঁড়িয়েছিল, যাতে সে মগ। শুকনো মুখে
ফয়ার নাম করে সে বললে, আজ আর নিস্তার নেই বাবু। জেলের বহরের যে দশা হয়েছে আমাদেরও তাই হবে। সমুদ্রের দানও উঠেছে, আমি তো আগেই বলেছিলাম। তার কথার উত্তর দিলাম না। সামনের দিকে তখন দেখছিলাম কালো সমুদ্র সবুজ করে বহুদূর থেকে এই সামুদ্রিক নেকড়ের পাল আসছে। তাদের আসা সম্বন্ধে একটা আশ্চর্য ব্যাপার এই যে, ঠিক শিক্ষিত সৈন্যদের মতো সারবেদি ছাড়া তারা চলে না। মাছের ঝাঁক অনেক সময় একসঙ্গে চলে, কিন্তু তাদের ভেতর এমন শৃঙ্খলা নেই। এদের প্রত্যেক সারে একটির বেশি দুটো প্রাণী পাশাপাশি নেই। কেউ কাউকে এগিয়েও যায় না। দূর থেকে দেখলে মনে হয় ঠিক যেন প্রকাণ্ড একটা সাপ সমুদ্রের ভেতর দিয়ে আসছে, তবে এঁকে বেঁকে নয়, একেবারে তীরের মতো সোজা। এর মধ্যে লঞ্চ ক্রমশ এতটা হেলছে যে আর একটু বাদেই সমুদ্রের জল ডেকের উপর উঠবে। সারেং ভীত হয়ে রমানাথবাবুর আদেশ না নিয়ে লঞ্চ চালাবার চেষ্টা করলে, কিন্তু নিচের স্ক্রু তখন ভালো করে আর জল পায় না। লঞ্চ কাত হয়ে এগুতে গিয়ে আরও বেশি জল ডেকে উঠে পড়বার সম্ভাবনা হলো। আমি ভয়ে একরকম উন্মত্ত হয়ে রমানাথবাবুর কাছে গিয়ে চিৎকার করে বললাম, লঞ্চ যে ডোবে তা দেখতে পাচ্ছেন? ভয়ে আমার বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছিল। এমনকি এই বিপদের ভেতর আনবার জন্য রমানাথবাবুর উপর রাগই হচ্ছিল। তিনি কিন্তু অবিচলিতভাবে আমার দিকে ফিরে জলের একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখতে পেয়েছ? সারেঙ্গের ফেলা তেলটা ভাসছে, এছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বিরক্ত হয়ে বললাম, আপনি পাগল হয়ে গেছেন, লঞ্চ ডুবছে তা খেয়াল আছে? রমানাথবাবু এবার বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠে ডাকলেন, সারেং! সারেং কাছেই ছিল, শুকনো মুখে বললে, আর আশা নেই বাবু। সে কথায় কান্না দিয়ে রমানাথবাবু পাগলের মতো জিজ্ঞেস করলেন, কত পেট্রোল আছে স্টোর রুমে? সারেং আমারই মতো অবাক হয়ে উত্তর দিলে, তা অনেক আছে বাবু, দুদিনের আসা যাওয়ার মতো তেল কেনা হয়েছিল। শিগগিরই সব বার করে নিয়ে এসে লঞ্চের চারধারে ঠেলে দাও, শুধু ফিরে যাওয়ার মতো তেল থাকলেই চলবে। রমানাথবাবুর কথা বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে চাইতেই তিনি আবার জলের দিকে আমাকে তাকাতে বলে বললেন, এখনো বুঝতে পারোনি? আমাদের চারিধারে সব জল সবুজ হয়ে গেছে, কিন্তু ওইখানটায় কিছু দেখতে পাচ্ছ? সত্যি সমস্ত জায়গা সেই প্রাণীর ভিড়ে সবুজ হয়ে গেলেও সেই তেলটুকু যতখানি স্থান জুড়ে ভাসছিল তার ত্রিসীমানায় সবুজ রঙের আভাস ছিল না। লঞ্চ তখন একেবারে হেলে পড়েছে, একদিকে ডেক জলের প্রায় সমান হয়ে পড়েছে। তাড়াতাড়ি আমি রমানাথবাবুকে টেনে না নিলে একটি জানোয়ার নুলো বাড়িয়ে আর একটু হলে তাকে ধরে ফেলেছিল আর কি। খালাসিরা রমানাথবাবুর আদেশের তাৎপর্য না বুঝলেও ইতিমধ্যে চারধারে পেট্রোল ঢালতে শুরু করেছে, কিন্তু তাতে যে কিছু হবে আমার আশা ছিল না। পর মুহূর্তে আমাদের চোখের উপর যে ব্যাপার ঘটল তাতে আশা হারানো অস্বাভাবিকও নয়। একজন জেলে তেল ঢালবার জন্যে রেলিংয়ের একটু বেশি রকম কাছে এগিয়ে গিয়েছিল। হঠাৎ তার চিৎকার শুনে দেখি দু তিনটে জানোয়ার তাদের চাবুকের মতো নুলো দিয়ে তাকে জড়িয়ে ধরেছে। আমরা তার সাহায্যে যেতে না যেতেই তারা তাকে চোখের নিমেষে টেনে একেবারে জলের তলায় নিয়ে গেল। লোকটা একবারের বেশি চিৎকার করবার অবসরও পেল না। কিছুক্ষণ বাদে আমাদের সকলেরই ওই দশা হবে জেনে গভীর হতাশায় আমি মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। কিন্তু সেদিন প্রাণ নিয়ে অক্ষত শরীরে কক্সবাজারে ফিরেছিলাম। না ফিরলে এই গল্প তোমাদের শোনাতে পারতাম না। বেঁচেছিলাম শুধু রমানাথবাবুর বুদ্ধিতে,
সে কথা আজ কৃতজ্ঞ চিত্তে স্বীকার করছি। চারধারে পেট্রোল ঢালার সঙ্গে সঙ্গে জাদু মন্ত্রের মতো কি করে যে সেই ভীষণ সামুদ্রিক নেকড়ের পাল সরে গেল তখন বুঝতে পারিনি। স্টিমার একটু সোজা হতেই সারেং সেদিন প্রাণপণে ইঞ্জিন চালিয়ে প্রাণ বাঁচায়। রমানাথবাবু নিজে পরিত্রাণ পেয়ে ফিরে এসেই অবশ্য নিশ্চিন্ত হননি। তারই চেষ্টায় ও পরামর্শে অনেক গড়িমসির পর শেষ পর্যন্ত কক্সবাজারের পুলিশ রাজি হয়ে কয়েকটি জলে তেল ছাড়বার স্টিমার পাঠাবার ব্যবস্থা করে। ঝড়ের সময় যেমন করে কোনো কোনো জাহাজে চারিধারে তেল ছড়ায়, তেমনি করে ওই ভয়ঙ্কর প্রাণীর বিচরণ ক্ষেত্র জুড়ে কয়েকদিন ধরে তেল ছড়ানো চলে। তার ফলে আশ্চর্যভাবে কয়েকদিনের ভেতর তারা অন্তর্ধান করেছে। কক্সবাজারে এখনও সামুদ্রিক মাছ দুষ্প্রাপ্য, কিন্তু আশা করা যায় 8 বছরের ভেতর আবার আগেকার দিন ফিরে আসবে। কয়েকদিন বাদে রমানাথবাবুকে এই অদ্ভুত সামুদ্রিক প্রাণীর রহস্য পরিষ্কার করে বুঝিয়ে বলবার জন্য অনুরোধ করলাম। তিনি বললেন, ব্যাপারটা খুবই আশ্চর্য বটে, কিন্তু সমুদ্র নিয়ে যারা গবেষণা করেন তারা অনেক দিন আগেই এমন ঘটা যে সম্ভব তা অনুমান করে রেখেছেন। মানুষ এ পর্যন্ত সামুদ্রিক যেসব জীবজন্তুর সন্ধান পেয়েছে সেগুলি সমুদ্রের অপেক্ষাকৃত ওপরের স্তরের, কিন্তু সমুদ্রের গভীর তলায় যে কী আছে মানুষ তার কিছুই জানে না। সমুদ্রের তলা তো বড় কম কথা নয়। হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গটিকে উল্টো করে যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলেও তল পাওয়া যায় না। গভীর সমুদ্রও আছে যেখানে মানুষের কোনো জালই পৌঁছায় না। আর যদি বা পৌঁছতো তাহলেই বা হতো কি? সমুদ্রের এ পর্যন্ত কতটুকুই আর মানুষ খুঁজে পেয়েছে। বৈজ্ঞানিকেরা তাই অনেক দিন আগেই অনুমান করেছেন সমুদ্রের গভীর স্তরে আমাদের অজানা অনেক অদ্ভুত জীব থাকা সম্ভব। এ ব্যাপারে বৈজ্ঞানিকদের অনুমান যে সত্যি তাই প্রমাণিত হয়ে গেল। যে জীব আমরা দেখেছি সমুদ্রের কোনো গভীর স্তরে এদের বাস। এরা এতদিন ওপরে ওঠেনি বলেই মানুষ এদের পরিচয় পায়নি। এদের সম্বন্ধে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এদের বুদ্ধি আর শৃঙ্খলা। সমুদ্রের তলায় কোনো প্রাণী যে এতখানি বুদ্ধি, এরকম দলবদ্ধ হওয়ার ক্ষমতা দেখাতে পারে একথা কেউ ভাবেইনি। জেলেদের নৌকা উল্টানোর ব্যাপার থেকেই এদের অসামান্য বুদ্ধির আমি প্রমাণ পাই। ষাঁড় বেঁধে আক্রমণ করার শৃঙ্খলা তো তুমিই দেখেছ। বললাম, আমাদের লঞ্চ তো উল্টোতে বসেছিল, কি করে তা এখনো বুঝতে পারিনি। এমন কিছু শক্ত কাজ তো নয়, শুধু একটা সামুদ্রিক প্রাণীর মাথায় এসেছে, এইটাই আশ্চর্য। নৌকো ও আমাদের লঞ্চের তলার মেরুদণ্ডে নূলো জড়িয়ে এদের গোটাকতক প্রাণী একদিকে টানবার চেষ্টা করলেই তো কাত হয়ে পড়বে। কাত হবার পর সামনে থেকে নূলো জড়িয়েও নিচে টানা যায়। একটু কাত হলেই জল উঠে উল্টোতে কতক্ষণ? অবশ্য এতে ভীষণ শক্তিরও দরকার। জিজ্ঞেস করলাম, কিন্তু এরা হঠাৎ নিচের স্তর ছেড়ে উপরেই বা উঠল কেন? রমানাথবাবু বললেন, প্রথমে আমিও তা ভেবে ঠিক করতে পারিনি। তারপরেই মনে পড়ে গেল যে কিছুদিন আগে কাছাকাছি সমুদ্রের তলায় এক জায়গায় ভীষণ ভূমিকম্প হয়ে গেছে। সেই আলোড়নেই হয়তো কেন, নিশ্চয়ই এরা স্থানচ্যুত হয়ে ছিটকে এদিকে এসে পড়েছে। এসে প্রথমত সমুদ্রের মাছ অর্ধেক খেয়ে সাবার করেছে, বাকি অর্ধেক এদের ভয়ে এ তল্লাট ছেড়ে পালিয়েছে। মাছ ও মানুষের উপর এরা যা বুদ্ধি খাটিয়েছে তা অপূর্ব। দৈব পথ না থাকলে এতদিনে আমরাও তাদের পেটে হজম হয়ে যেতাম। সারেং যদি সেই সময় জলে ময়লা তেল না ফেলতো, আমার যদি সেই দিকে চোখ না পড়তো, তাহলে আমরা তো মারা যেতামই। আরও কি সর্বনাশ যে মানুষের ওই জীব থেকে হতো
কে জানে সামান্য পেট্রোলের তেল কেন যে ওদের অসহ্য তা এখনও ভালো করে বুঝি না, এবং দৈব সহায় না হলে শুধু বিজ্ঞানের সাহায্যে এ ওষুধের সন্ধান কখনো পেতাম কি না সন্দেহ। আমি বললাম, এসব তো বুঝলাম, কিন্তু জেলেদের সর্দার রাত্রে সমুদ্রে যে আলোর কথা বলেছিল সেটা নিশ্চয়ই মিথ্যা। রমানাথবাবু হেসে বললেন, সেটা সম্পূর্ণ সত্যি। রাত্রে যে আলো জেলেরা দেখেছিল সেই প্রাণীগুলিরই গায়ের আলো, এবং এরা যে সমুদ্রের গভীর স্তরের জীব এই আলোই তার আর একটা প্রমাণ। সমুদ্রের গভীর তলায় একেবারে অমাবস্যার রাতের মতো অন্ধকার। সূর্যের আলো জলের রাশি ভেদ করে অত দূরে পৌঁছতে পারে না। সেখানে যেসব প্রাণী থাকে প্রকৃতির আশীর্বাদে, তাই তাদের আলো তারা নিজেদের দেহ থেকেই বার করবার ক্ষমতা পেয়েছে। খানিক চুপ করে থেকে রমানাথবাবু আবার বললেন, আমরা এই দেখেই আশ্চর্য হচ্ছি, কিন্তু অসীম অতল সমুদ্রের ভেতর আরও কত রহস্যময় প্রাণী আছে কে জানে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ স্থলে যদি মানুষের মতো বুদ্ধিমান জীবের উদ্ভব সম্ভব হয়, তাহলে এই বিশাল জলের জগতে নতুন ধরনের বুদ্ধিমান কোনো জীবের সৃষ্টি সম্ভব হবে না কে বলতে পারে। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না, তাহলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন গল্প নিয়ে।